নমস্কার। আজকে আমাদের টপিক হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছো যে ইএমএফ ইকুয়েশন অফ এ ট্রান্সফর্মার, পেজ নাম্বার 261। তো ট্রান্সফর্মারের জন্য ইএমএফ ইকুয়েশন কত হবে বা কী হবে, এটা আমাদের প্র্যাকটিক্যালি জেনে নেওয়া দরকার। যেহেতু ট্রান্সফর্মারের কোরের ভেতরে ম্যাগনেটিক ফ্লাক্স কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, তাই ট্রান্সফর্মার ওয়াইন্ডিংয়ে একটা ইএমএফ ইনডিউসড হয়। কার সূত্র অনুসারে? ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো সেই লতে ইনডিউসড ইএমএফকে বলা হয়েছে ইনডিউসড ইএমএফ ই ইকুয়ালস টু এন মিনস নাম্বার অফ ট্রান্স ডিফাই বাই ডিটি, এত ভোল্ট, তাই তো? এটা ইনডিউসড ইএমএফ হবে। এই সূত্রটা আমরা সব জায়গায় ডাইরেক্টলি ব্যবহার করতে পারি না, কারণ আমরা ডিফাই মানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, আর ডিটি রেট অফ চেঞ্জ অফ টাইম, যে টাইমটা লেগেছে এই ফ্লাক্সটা পরিবর্তন হতে, সেটা আমরা ডাইরেক্টলি সবসময় জানতে পারি না, সব জায়গায় এটা অ্যাভেলেবেল হয় না। তাই আমাদের ইকুয়েশনটা আমাদের জানা কিছু ইনফরমেশান দিয়ে যদি আমরা বানিয়ে নিতে পারি বা পরিবর্তন করে নিতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুব ভালো হবে। ঘটনাটাকে যদি একবার বুঝে নিই, তাহলে অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার ভেতরে কী হয় না, ট্রান্সফর্মার ভেতরে একটা প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যখন আমরা সাপ্লাই দিই, তখন তার মধ্যে দিয়ে একটা ম্যাগনেটাইজিং কারেন্ট যায়। তার ফলে যে আয়রন কোর বা যে কোরটা থাকে ট্রান্সফর্মারের, এয়ার কোরও হতে পারে বা আদার্স টাইপ কোরও হতে পারে, সেই কোরের ভেতরে কী হয় না, ম্যাগনেটিক ফ্লাক্স ইনডিউসড হয়, যেটা সাইনোসয়েডাল ইন নেচার। কারণ আমরা যে সাপ্লাইটা দিয়েছি সেই সাপ্লাইটাও সাইনোসয়েডাল এসি, তাই তো, অল্টারনেটিং কারেন্ট। ফলে যে ফ্লাক্সটা তৈরি হয় সেটাও সাইনোসয়েডাল। এবার এই সাইনোসয়েডাল ফ্লাক্সের জন্য প্রাইমারি কয়েলে একটা ইএমএফ ইনডিউসড হয়, যাকে আমরা E1 বলে থাকি। আবার সেকেন্ডারি কয়েলেও একটা ইএমএফ ইনডিউসড হয়, আর সেকেন্ডারি কয়েলে তৈরি হয় E2। আমরা এই নামটা দিতে পারি ইন জেনারেল, তোমরা আলাদা নামও দিতে পারো, কোনো সমস্যা নেই তাতে। যে কারেন্টটা ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েল দিয়ে ফ্লো করছে, সেই কারেন্টটা কী হয় না, সাপ্লাই ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পিছিয়ে পড়ে। ফ্লাক্সও কারেন্টকে ফলো করে, অতএব ভোল্টেজের সাপেক্ষে ফ্লাক্সও কী হয়, 90 ডিগ্রি পিছিয়ে পড়ে। আবার যে ইনডিউসড ইএমএফটা হয়, সে আবার কী হয়, সে আবার ফ্লাক্সের থেকে 90 ডিগ্রি পিছিয়ে তৈরি হয়, ঠিক আছে, বা পিছিয়ে থাকে আর কি। অতএব টোটাল 180 ডিগ্রি আউট অফ ফেজ কী হয়ে যায় না, সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইনডিউসড ইএমএফ 180 ডিগ্রি অপোজিটে হয়। ফলে প্রাইমারিতে তৈরি হওয়া E1 ভোল্টেজ বা ইএমএফ, এটা তার প্রাইমারি সাপ্লাইকে বাধা দেয়। আর যেহেতু সেকেন্ডারির সঙ্গে কোনো কিছু লোড লাগানো নেই, অতএব এই সেকেন্ডারিতে তৈরি হয় ইনডিউসড ইএমএফ, এটা আমরা আউটপুটে অ্যাজ এ টার্মিনাল ভোল্টেজ রূপে পাই। সেই জন্য নো লোড অবস্থায় আমরা E2 ইকুয়ালস টু V2 বলতে পারি। V2 মানে হচ্ছে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, যেটা সেকেন্ডারি ইনডিউসড ইএমএফের সঙ্গে সমান হয়। এখন আমরা ফ্যারাডের ল থেকে জানি যে ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু এন ডিফাই বাই ডিটি। এখন ফ্লাক্স চেঞ্জ কত এবং কত সময় নিয়েছে সেটা যদি পার্টিকুলার জানি, তাহলে আমরা ইকুয়েশনে বসিয়ে আর কতগুলো নাম্বার অফ ট্রান আছে সেটা বসালে পরে আমরা জানতে পেরে যাব যে কত পরিমাণ ইনডিউসড হবে ইলেকট্রিসিটি, বা কত ভোল্ট ইনডিউসড হবে। কিন্তু আমরা যেহেতু এটা জানি না, এবং আমরা জানি যে তার মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা ইনডিউসড হয়, সেই ম্যাগনেটিক ফ্লাক্সের ম্যাক্সিমাম একটা মানে গিয়ে পৌঁছায়, তারপরে আবার মিনিমাম হয়, আবার নেগেটিভের দিকে মানটা বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়ে আবার মিনিমাম হয়, তাই তো? আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্সটা ম্যাক্সিমাম যে মান পর্যন্ত রিচ করে তাকে আমরা ফাই এম দ্বারা সূচিত করি, মানে ম্যাক্সিমাম ভ্যালুকে। আর এই ফাই এমটা কি পজিটিভ ভ্যালু, আর নেগেটিভে এটা ম্যাক্সিমাম যতটা রিচ করে সেই ভ্যালুটা এগেন ফাই এম, সেম মান, কিন্তু এটা নেগেটিভে রিচ করে। অতএব সম্পূর্ণ একটা কমপ্লিট সাইকেলে
কমপ্লিট একটা সাইকেল, এটা হাফ সাইকেল, তার থেকে এটা বাকিটা গেলে এটা বাকিটা হাফ সাইকেল, দুটো হাফ সাইকেল মিলে একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করেছে। তো এই সম্পূর্ণ কমপ্লিট একটা সাইকেলে ম্যাগনেটিক ফ্লাক্সটা কতটা চেঞ্জ করেছে? প্রথমে 0 থেকে পজিটিভে 5 পর্যন্ত, তারপরে আবার 0-তে এসে আবার কি নেগেটিভে 5 পর্যন্ত রিচ করেছে, তাই তো? অতএব ম্যাক্সিমাম যে চেঞ্জটা এসেছে ফ্লাক্সের সেটা কত হয়েছে? বা আমি যদি অ্যাভারেজ করি যে অ্যাভারেজ ফ্লাক্স চেঞ্জ কত হয়েছে, না অ্যাভারেজ ফ্লাক্স চেঞ্জ হয়েছে হচ্ছে 5 ম্যাক্সিমাম মাইনাস অফ 5 ম্যাক্সিমাম। তাহলে এই দুটোকে ইকুয়েশানে আমরা কী হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ যতটা ফ্লাক্স চেঞ্জ হয়েছে সেটা 5 ম্যাক্সিমাম প্লাস 5 ম্যাক্সিমাম মানে হচ্ছে 2 ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম ফ্লাক্সের দ্বিগুণ পরিমাণ ফ্লাক্স কী হয়েছে, না চেঞ্জেস হয়েছে। এটা অ্যাভারেজ মান, গড়। ঠিক আছে, গড়ে এই পরিমাণ ম্যাক্সিমাম ফ্লাক্স কী হয়েছে, চেঞ্জ হয়েছে। যদি এটাই হয়ে থাকে তাহলে আমরা সহজেই বলতে পারবো যে কয়েলে যতটা ইএমএফ ইনডিউসড হয়েছে সেই ইএমএফটাকে যদি অ্যাভারেজে বলি, অ্যাভারেজকে আমরা যে ইভি জি দিতে পারো, ইভি দিতে পারো, সো সবচেয়ে বেস্ট হয় হচ্ছে ইভি জি দিলে পরে। ঠিক আছে, তো অ্যাভারেজ ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু কী হবে, না নাম্বার অফ টার্ন, তাই তো? নাম্বার অফ টার্ন কত, একটা কয়েলে এন সংখ্যক টার্ন আছে, ইন্টু যতটা পরিমাণ তোমার অ্যাভারেজ ফ্লাক্স চেঞ্জ হয়েছে, তাই তো? তাহলে চেঞ্জ ইন ফ্লাক্স ইন এ গিভেন টাইম আমরা বলতে পারি চেঞ্জ ইন ফ্লাক্স ইন এ গিভেন টাইম, একটা নির্দিষ্ট সময়ে কতটুকু ফ্লাক্স চেঞ্জ হয়েছে, বাই গিভেন টাইম, যতটুকু টাইম লেগেছে। তাহলে দেখো আগের ইকুয়েশনটার সঙ্গে ইকুয়েশনটা মিলে যাচ্ছে। আগের ইকুয়েশনটা জেনারেল, তাই সেখানে ই এর সঙ্গে কোনো বলা হয়নি এটা আরএমএস মান নাকি সেটা কোনো ইনস্ট্যান্ট মান নাকি সেটা অ্যাভারেজ মান। এবার আমরা অ্যাভারেজ কেন এখানে লিখলাম, কারণ আমরা ফ্লাক্সের চেঞ্জটা দেখলাম যে অ্যাভারেজে কী হয়েছে, 2 পর্যন্ত হয়েছে। তাই আমরা ইএমএফ যেটা ইনডিউসড হবে সেটার ক্ষেত্রে অ্যাভারেজ আমরা ইএমএফ ইনডিউসড কতটা হচ্ছে সেটা জানতে পারছি। তার জন্য আমরা ইকুয়ালস টু ই অ্যাভারেজ ইকুয়ালস টু কী করলাম, নাম্বার অফ টার্ন এখানেও ছিল, এখানেও নাম্বার অফ টার্ন, ইন্টু ওপরে কি ডিফাই মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। সেই ক্ষেত্রে আমরা কি জানি, চেঞ্জ ইন ফ্লাক্স ইন এ গিভেন টাইম, একটা নির্দিষ্ট সময়ে কতটুকু ফ্লাক্সের পরিবর্তন হয়েছে, তাই তো? এটাও যা, এই জিনিসটাও তাই, ডিভাইডেড বাই ডিটি মানে হচ্ছে চেঞ্জ, সেই চেঞ্জের জন্য যে টাইমটা লেগেছে সেই টাইমটা, অর্থাৎ এখানে সেই গিভেন টাইমটা যে সময়ে এই চেঞ্জটা হয়েছে। আচ্ছা, এখন গিভেন টাইমটা কত হবে আর চেঞ্জ ইন ফ্লাক্স ইন এ গিভেন টাইম এটাও কত হবে, এই দুটো জেনে নেওয়ার ব্যাপার। তো এটা আমরা জানতে পেরে গেছি, চেঞ্জ ইন ফ্লাক্স ইন এ গিভেন টাইম, একটা সময় কতটুকু ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, না সেটা হচ্ছে 2 পর্যন্ত চেঞ্জ হচ্ছে, তাই তো? আমরা এটা জানতে পেরেছি যে একটা নির্দিষ্ট সময় ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে এইটা, সরি এটাতে কালি পড়ছে না, এক মিনিট, 2 আর সময় কতটা লেগেছে, সময়টা হচ্ছে একটা কমপ্লিট সাইকেলের জন্য যতটা টাইম, একটা কমপ্লিট সাইকেলের জন্য কতটা টাইম লাগে, এখান থেকে এই পর্যন্ত টাইমটা কত হয় আমাদের, আমরা জানি কতটা। আচ্ছা, একটা সাইকেল কমপ্লিট করতে যে সময়টা লাগে সেই টাইম ইকুয়ালস টু আমরা কী জানি, একটা কমপ্লিট করতে যে টাইমটা লাগে সেই টি ইকুয়ালস টু আমরা কী জানি, 1/f, ওই অল্টারনেটিং ফাংশানটার ফ্রিকোয়েন্সি কত সেটার অনন্যক, তাই তো? তাহলে একটা টাইম, একটা কমপ্লিট সাইকেল, একটা সাইকেল কমপ্লিট করতে মোট যে টাইমটা লাগে তাকে যদি আমরা টি দ্বারা সূচিত করি, কমপ্লিট টাইমটাকে যদি টি লিখি তাহলে টি ইকুয়ালস টু 1/f আমরা জানি, তাই তো? এবার আমরা যেটা দেখে নেব
যে আদৌ কি আমাদের এই 1/f পরিমাণ সময়টাই কি লাগছে। দেখো, প্রথমে ভ্যালুটা যখন ছিল তখন এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা ছিল, তাই তো? তখন টাইমটা এখানে। আর যখন নেগেটিভে ম্যাক্সিমাম গেল এই পজিশনে এসে তখন কী হয়েছে, নেগেটিভ 5 ম্যাক্সিমাম গেছে। আর যখন এই পজিশনে ছিল, মানে এই পজিশনে টাইমের অ্যাক্সিসে এই পার্টিকুলার টাইমে কী হয়েছে না, সে 5 ম্যাক্সিমামে গেছিলো পজিটিভে, আর এইখানে 5 মিনিমামে গেছিলো। তাহলে ফ্লাক্সটা তো 5 ম্যাক্সিমাম থেকে -5 ম্যাক্সিমামে গেছে কতটুকু টাইমের মধ্যে, না এইটুকু টাইমে, তাই তো? আমাদের এইটুকু পার্টিকুলার টাইম জানা দরকার। এইটুকু টাইম মানে তুমি যদি একটু ক্যালকুলেশন করে দেখো, এটা একটা হাফ সাইকেলেরও হাফ কোয়ার্টার, এইটুকু হচ্ছে একটা কোয়ার্টার সাইকেল, আবার এটা একটা কোয়ার্টার সাইকেল, তাই তো? তাহলে এই দুটো কোয়ার্টার সাইকেল মিলে কী হয়ে যাচ্ছে, একটা হাফ সাইকেল। তাহলে ফ্লাক্সটা চেঞ্জ হতে এখন যে টাইমটা নিয়েছে সেটা হচ্ছে এক্স্যাক্টলি হাফ সাইকেল। মানে টিকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে যতটুকু টাইম লেগেছে সেটা হচ্ছে আমাদের এই টাইম। আমরা যদি এই চেঞ্জেস টাইমটাকে যদি আমরা টি নাম রাখি, স্মল টি, তাহলে এখন আমাদের স্মল টি ইকুয়ালস টু আমরা কী বলতে পারছি, সেটা হচ্ছে t/2। টোটাল একটা কমপ্লিট সাইকেল হতে সময় লেগেছে টি পরিমাণ, আর আমাদের এইটুকু চেঞ্জেস হয়েছে কতক্ষণে, না তার হাফ, অর্ধেক সময়ে। তাই সেই সময়টুকু ইজিক্যালটা আমরা বলতে পারি যে মোট সময় ডিভাইডেড বাই 2, ইজিক্যালটা আমরা বলতে পারি 1/t, মানে তো 1/f, তাই না? আর 2 তো নিচে আছেই, তাহলে 1/2f, ঠিক আছে? এত সেকেন্ড। তা 1/2f টাইম লেগেছে হচ্ছে আমাদের ফ্লাক্সটা 5 ম্যাক্সিমাম থেকে -5 ম্যাক্সিমামে যেতে। অতএব এই ইনফরমেশানগুলো আমরা যদি আমাদের ইকুয়েশনে বসাই তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন দেখতে হবে, n ইন্টু চেঞ্জ ইন ফ্লাক্স ইন এ গিভেন টাইম, ফ্লাক্স কতটা পরিবর্তন হয়েছে না 25m, ডিভাইডেড বাই গিভেন টাইমটা কত, টাইমটা হচ্ছে 1/2f, ঠিক আছে? এবার এই 2fটা ওপরে চলে যাবে, তাই তো? আমরা জানি এই 2fটা ওপরে চলে যাবে, তাহলে কী হবে, n 5m ইন্টু এফটা ওপরে চলে গেছে, 2টাও গেছে আর ওপরের 2, এই দুটো 2 গুণ হয়ে গিয়ে 4 হয়ে যাচ্ছে। তাহলে 4n 5m ইন্টু এফ, ইকুয়েশনটা এরকম এসে দাঁড়ালো। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশানে কি দেখতে পাচ্ছি, এই ইকুয়েশানে দেখতে পাচ্ছি 4 একটা নাম্বার, জাস্ট এটা একটা ভ্যালু, n মানে নাম্বার অফ টার্নস, কতগুলো পাক আছে ওই কয়েলটাতে, 5m মানে হচ্ছে ম্যাক্সিমাম কতটা ফ্লাক্স চেঞ্জ হয়েছে, আর f মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটা কার ফ্রিকোয়েন্সি, না এটা হচ্ছে এক্স্যাক্ট ওই ফ্লাক্সটা যে রেটে, মানে ফ্লাক্সের ফ্রিকোয়েন্সি যেটা সেটা, ঠিক আছে? আর ফ্লাক্সের ফ্রিকোয়েন্সি যেটা সেটাই হচ্ছে আমাদের সাপ্লাই যেটা দেওয়া হয়েছে তার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? অতএব এফ মানে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি বলতেই পারি। তো এটা হয়ে গেল হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু যে ট্রান্সফর্মারের ভেতরে যে ইএমএফটা ইন্ডিউসড হচ্ছে তার অ্যাভারেজ ভ্যালুর মান। আচ্ছা, আমরা অ্যাভারেজ ভ্যালুকে কি এফেক্টিভ ভ্যালু বলি? না, আমরা এফেক্টিভ ভ্যালু কাকে বলি, না আরএমএস ভ্যালুকে। তাই যে ইনডিউসড ইএমএফটা হবে তার আরএমএস মানটা জানতে পারলে আমরা তার এফেক্টিভ ভ্যালুটা জানতে পারবো। অতএব আরএমএস ভ্যালুর মানটা কত হবে। তোমরা যদি আগের লেসনে ফলো করে থাকো তাহলে তোমরা জানো যে সাইনোসয়েডাল ওয়েভের জন্য সাইনোসয়েডাল ওয়েভ মানে তোমরা জানোই যে যার মানটা সাইনের ফাংশনের সাথে সাথে চেঞ্জ হয়, যেরমভাবে সাইনের ফাংশন যেভাবে চেঞ্জ করে প্রতি অ্যাঙ্গেলে, পার্টিকুলার অ্যাঙ্গেলে, সেইভাবেই যার মানটা চেঞ্জ হচ্ছে তাকে সাইন ফাংশন বলে। তো সাইনোসয়েডাল ফাংশনের জন্য আমরা জানি যে আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু ইজিক্যাল টু কত হয়, আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু, এটাকে কী বলে, ফর্ম ফ্যাক্টর বলে, তাই তো? আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু এই দুটো অনুপাতকে কী বলি আমরা, ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণাঙ্ক। আর সাইনোসয়েডাল ওয়েভের জন্য এই ফর্ম ফ্যাক্টরের মান কত হয়,
1.11। অতএব কোনো আরএমএস ভ্যালু ইজিক্যাল টু কী বলতে পারি না অ্যাভারেজ 1.11 ইন্টু অ্যাভারেজ ভ্যালু, 1.11 ইন্টু অ্যাভারেজ ভ্যালু। তাহলে আমরা কোনো কিছুর আরএমএস ভ্যালু জানতে গেলে আমাদের অ্যাভারেজ ভ্যালুর সঙ্গে কী করতে হবে না 1.11 গুণ করতে হবে। যদি ইনফরমেশনটা বুঝতে পারো তাহলে ঠিক দেখো আমরাও এখানে অ্যাভারেজ ভ্যালুটা জানি, তাই অ্যাভারেজ ভ্যালুর সঙ্গে 1.11 যদি আমরা গুণ করি তাহলে আমরা কি জানতে পেরে যাব, আরএমএস ভ্যালু জানতে পারবো। তাহলে ইনডিউসড ইএমএফ তার আরএমএস ভ্যালু ইজিক্যাল টু কী হবে না 1.11 ইন্টু 4 এন এফ 5 এত হবে। আগে পরে লিখলে কোনো ব্যাপার না, সবাই গুণ আকারে আসে। অতএব এটা ইজিক্যাল টু বলতে পারি 4.44 5 এফ ইন্টু এন এত ভোল্ট। তাহলে আমরা এটা সিম্পল দ্বারাও সূচিত করতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা আরএমএস ভ্যালুকে সবসময় যে আরএমএস লিখতে হবে তার কোনো দরকার নেই। তো আমরা এটা হচ্ছে ইন জেনারেল ট্রান্সফর্মারের ইএমএফ ইকুয়েশন। তাহলে আমরা কি জানলাম, ট্রান্সফর্মারে ইনডিউসড ইএমএফ ইজিক্যাল টু 4.44 5 মানে ফ্লাক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত, যে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে ওর ভেতরে বা যে ফ্লাক্সটা প্রডিউস হয়েছে সেই ফ্লাক্সের ম্যাক্সিমাম ভ্যালু ইন্টু ফ্রিকোয়েন্সি মানে যে সাপ্লাইটা দেওয়া হয়েছে তার ফ্রিকোয়েন্সি ইন্টু নাম্বার অফ টার্ন মানে পার্টিকুলার কয়েল, যে কয়েলে ইনডিউসড হয়েছে ইএমএফটা সেই কয়েলে কতগুলো টার্ন আছে। এইগুলো গুণ করলেই এই কটা মানকে আমরা যদি পরপর বসিয়ে তাদের গুণ করি তাহলে আমরা তাতে ইনডিউসড ইএমএফ আরএমএস ভ্যালু কত সেটা জানতে পেরে যাব। তত ভোল্ট, এককটা কী হবে, ইউনিট ইজ ভোল্ট, কারণ ইএমএফের এককও ভোল্ট, তাই তো ভোল্টেজ ডিফারেন্সের এককও ভোল্ট, তো ইএমএফের এককও ভোল্টই হবে। আচ্ছা, এখন আমাদের জেনে নেব যে ট্রান্সফর্মারের প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেটার ক্ষেত্রে কী হবে, প্রাইমারি কয়েলে যে ইনডিউসড হয় তাকে E1 নাম রেখেছিলাম, তাহলে E1 ইজিক্যাল টু কী হবে 4.44 5 ম্যাক্স। এটা প্রাইমারি ফ্লাক্স বা সেকেন্ডারি ফ্লাক্স বলে কিছু নেই, কারণ একটা কমন ফ্লাক্স দুটো কয়েলের ভেতর দিয়ে যাচ্ছে, প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে দিয়ে একটা কমন ফ্লাক্সই যাচ্ছে, তাই না, যেহেতু একটা কোরের উপরেই তারা জড়ানো আছে, তো দুজনের মধ্যে দিয়ে সেম পরিমাণ ফ্লাক্সই লিঙ্ক হচ্ছে, দুজনের মধ্যে দিয়েই যাচ্ছে। অতএব এটা ফ্রিকোয়েন্সি, যেহেতু ফ্লাক্সটার যে এসির সাহায্যে তৈরি হয়েছে সেই এসিটা ফ্রিকোয়েন্সি এফ, আর পাক মানে প্রাইমারিতে কতগুলো পাক আছে, N1 সংখ্যক পাক আছে, তাই তো। তাহলে প্রাইমারিতে ইএমএফ ইকুয়েশন E1 ইজিক্যাল টু 4.44 5 এফ ইন্টু N1, আর সেকেন্ডারিতে তৈরি হওয়া ইএমএফের জন্য বা ইনডিউসড হওয়া ইএমএফের জন্য ইকুয়েশন হবে 4.44 5 ম্যাক্স এফ N2। এখানে N1 আর N2 কি না প্রাইমারি আর সেকেন্ডারিতে টার্ন রেসপেক্টিভলি, তাই তো, প্রাইমারি টার্ন N1 আর সেকেন্ডারি টার্ন N2। এবার আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও। আমরা এতদূর পর্যন্ত ইএমএফ ইকুয়েশনটা সব বুঝে গেলাম, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো টোটাল ইকুয়েশনটা যা যা আছে, ঠিক আছে, তোমরা নোট করতে পারো, তোমরা এটা প্র্যাকটিস করতে পারো, বারবার ভিডিওটা দেখতে থাকবে। তোমরা নেক্সট টপিকে চলে যাচ্ছে এখন, সেটা হচ্ছে যে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও। তো ট্রান্সফরমেশন রেশিও মানে যা এখানে ভোল্টেজের দিক থেকে দেখলে পরে তাকে আমরা ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও বলি। তো এখানে যে ইনডিউসড ইএমএফ হয়েছে সেটা হচ্ছে E2 ডিভাইডেড বাই E1, এই দুটো রেশিও করলে যেটা হবে সেটাই। আচ্ছা, E2 মানেও আমরা জানি 4.44 5 এফ N2 বাই 4.44 এফ N1। আচ্ছা দেখো,
এই ইকুয়েশানে ওপরে 4.44 এমএফ আর নিচেও 4.45 এমএফ একই আছে, তাহলে এই দুটো টার্ম কী হয়ে যাবে, কেটে যাচ্ছে ওপর নিচে। তাহলে পড়ে থাকছে কে কে, শুধু ওপরে N2 আর N1, কারণ এই দুটো এক নয়, এ দুটো আলাদা হতেই পারে। যদি এদের মান হয় সমান, তাহলে এটা যদি এ দুটোর মান সমান হয়ে যায় তাহলে কী হবে, আমরা এটা 1 বলতে পারতাম। কিন্তু এখন যেহেতু এ দুটোর মান আলাদা, অতএব এটা ইজিক্যালটা আমরা লিখতে পারি যে ওপরে শুধু N2 বাই N1, অতএব E2 বাই E1 ইজিক্যাল টু N2 বাই N1। একে আমরা কি বলি না, সেই ট্রান্সফরমেশন রেশিও বা ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও কে। এটা কি, এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে যার মান নির্দিষ্ট বা ফিক্সড। কোনো ট্রান্সফরমারে কতগুলো পাক দিয়েছো প্রাইমারি আর সেকেন্ডারি, সেই দুটো নাম্বার তো ফিক্সড। অতএব সেই দুটো নাম্বার, একটা ফিক্সড নাম্বারকে যদি তুমি রেশিও করো, অনুপাত করো বা ভাগ করো, তাহলে তুমি কী পাবে, একটা ফিক্সড নাম্বারই পাবে এখানে ভাগফল রূপে, ঠিক আছে। এবার আমরা যদি একটা জিনিসকে অ্যাসিউম করে নিই, সেটা হচ্ছে যে মনে করছি যে যে পরিমাণ ট্রান্সফর্মার পাওয়ার নিচ্ছে, পি ইনপুট ইজিক্যাল টু পাওয়ার আউটপুট যদি ধরে নিই, সামান্য পরিমাণ পাওয়ার লসও হয় অ্যাকচুয়াল ট্রান্সফর্মার, সেটা দেখব। কিন্তু আমরা কিছুটা আইডিয়াল ট্রান্সফর্মার নিয়ে সবসময় কাজ করছি বা সেখান থেকে অ্যানালিসিসটা করতে চাইছি, তাহলে সেইভাবে আমরা দেখি। যদি আমরা ধরে নিই যে ইনপুট পাওয়ার সমান সমান আউটপুট পাওয়ার হয়, ঠিক আছে, তাহলে আমরা কি জানতে পারবো না, ইনপুট পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ 1 ইন্টু ওর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে I1। শুধু I1 কারেন্ট যায় তা নয়, এর সঙ্গে কী যায়, I0 মানে নো লোড কারেন্টও যায়। কিন্তু নো লোড কারেন্টটাকে আমরা কী করেছি, এখানে নেগলেক্ট করেছি, ইন্টু PF মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, ইজিক্যাল টু আউটপুট পাওয়ার মানে কী হবে, V2 ভোল্টেজ ইন্টু, ধরো যে কারেন্টটা যাচ্ছে সেকেন্ডারি দিয়ে কোনো একটা মুভমেন্টে, ফুললি লোড কারেন্ট যাচ্ছে I2, ঠিক আছে। যদি কোনো কারেন্ট না যায় তাহলে সেক্ষেত্রে কোনো পাওয়ার নিচ্ছে না ট্রান্সফর্মার, তো I1 কারেন্টটা যাবে না। কিন্তু I1 কারেন্টটা কখন যাবে, যখন সেকেন্ডারি দিয়ে I2 কারেন্ট যাবে। এটা আগের চ্যাপ্টারে তোমরা দেখে এসেছো যে সেকেন্ডারিতে কারেন্ট বাড়লে পরে প্রাইমারিতেও কারেন্ট বৃদ্ধি পায়, তার রিফ্লেকশনটা ঘটে, ইন্টু V2 I2 ইন্টু পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ট্রান্সফর্মারে ইনপুট ভোল্টেজ একরকম, সেখানে কারেন্টও আলাদা রকম, ইনপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ আলাদা, আউটপুট কারেন্টও আলাদা, কিন্তু দুদিকেই কী আছে, পাওয়ার ফ্যাক্টর। তাহলে বোথ কেসেই পাওয়ার ফ্যাক্টরটা কী হবে, ট্রান্সফর্মারের জন্য সেম হবে, তাই তো। প্রাইমারি আর সেকেন্ডারিতে পাওয়ার ফ্যাক্টরটা কী হবে না, সেম হবে। তাই দুদিক থেকে পাওয়ার ফ্যাক্টরটাকে আমরা সরিয়ে দিতে পারি। তাহলে আমাদের হাতে থেকে যাচ্ছে V1 I1 ইজিক্যাল টু V2 I2। এবার যদি আমরা ভোল্টেজগুলোকে একদিকে পাঠাই আর কারেন্টগুলোকে একদিকে রাখি, অতএব মনে করো যে ইকুয়েশনটা এরকম হলো, কারেন্টটা I1 এখানেই থেকে গেল, আর এর নিচে এই দিক থেকে I2টা নেমে আসলো, ইজিক্যাল টু দিকে V2 ওপরে থেকেই গেছিলো, আর এদিক থেকে V1টা নিচে নেমে আসলো। তাহলে I1 I2 ইজিক্যাল টু V2 বাই V1, তাই তো। আবার আমরা জানি V2 এটা কি না, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু E2-র সঙ্গে, আবার V1 ডাইরেক্টলি E1-এর সঙ্গে একটা প্রপোর্শনাল সম্পর্কে আছে। অতএব এটা ইজিক্যাল টু আমরা বলতে পারি যে E2 বাই E1। আবার E2 বাই E1 ইজিক্যাল টু আমরা কী জানি, আমরা জানি N2 বাই N1 ইজিক্যাল টু আমাদের সেই ট্রান্সফরমেশন রেশিও বা ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, যাকে আমরা কে দ্বারা সূচিত করেছিলাম, মানে এগেন সেই কনস্ট্যান্ট। তাহলে ট্রান্সফর্মারের জন্য এই সম্পর্কটা সত্যি, এক্সেপ্ট কিছু যদি আমরা নেগলেক্ট করি, বিভিন্ন লসেস এবং বিভিন্ন কারেন্টকে সামান্য পরিমাণ সেগুলোকে যদি নেগলেক্ট করি, ইন জেনারেল আমরা বলতে পারি যে প্রাইমারি কারেন্ট বাই সেকেন্ডারি কারেন্ট ইজিক্যাল টু
সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ বাই প্রাইমারি টার্মিনাল ভোল্টেজ ইজ ইকাল টু সেকেন্ডারি ইন্ডিউসড ইএমএফ বাই প্রাইমারি ইন্ডিউসড ইএমএফ ইজ ইকাল টু সেকেন্ডারি নাম্বার অফ টার্নস ডিভাইডেড বাই প্রাইমারি নাম্বার অফ টার্নস ইজ ইকাল টু একটা কনস্ট্যান্ট। এবার এই কনস্ট্যান্টের মানের সঙ্গে সবার অনুপাতই সমান, তাহলে আমরা বলতে পারি যে I1 I2 ইজ ইকাল টু V2 V1, আবার I1 I2 ইজ ইকাল টু E2 E1, আবার এটাও বলতে পারি I1 I2 ইজ ইকাল টু N2 N1। যে কোনো একটা ফর্মে আমরা দেখে ব্যবহার করতে পারি। এই দুটো পরস্পর সমান, এটার সঙ্গে এ সমান, এটার সঙ্গে এ সমান, এটার সঙ্গে এ সমান, আবার এটার সঙ্গে এ সমান, এটার সঙ্গে এ সমান, এর সঙ্গে এও সমান। তো সবার সঙ্গে সবার সমান একটা অনুপাতে আছে, যাকে আমরা কি বলি না ট্রান্সফরমেশন রেশিও বলে থাকি। তো আমরা নেক্সট চ্যাপ্টারে ট্রান্সফর্মারের ডিফারেন্ট ভেরিয়াস ক্যালকুলেশনসগুলোকে আরও দেখব। তো আজকে আমরা দেখতে পারলাম যে ইএমএফ ইকুয়েশন অফ এ ট্রান্সফর্মার, তার আরএমএস ভ্যালুর মান কত হয়, আরএমএস ভ্যালুর মান আমরা জানতে পেরেছি। আমরা আরও জেনেছি যে প্রাইমারিতে যে ইনডিউসড হবে ইএমএফ তার মান এত ভোল্ট এককটা হবে, সেকেন্ডারিতে যেটা হবে তার মান এই ইকুয়েশান থেকে আমরা জানতে পেরেছি যে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও কে সেটা, ঠিক আছে। আমরা আরও জানতে পেরেছি যে এই টোটাল ট্রান্সফরমেশন রেশিওটাকে। তো আজকে আমার আলোচনার টপিক এইটুকুই ছিল। থ্যাংক ইউ। আমরা এরপরে লেসনে বাকিটুকু দেখতে থাকবো।